রাত 12টা। আখি আসলো আদ্রিতের কেবিনে, কিন্তু আদ্রিত নেই। তাকে ফোন করল কিন্তু রিং হলেও সে উঠাচ্ছে না। আখি এগিয়ে গেল তার খোঁজে। বাইরে একজন নার্সকে জিজ্ঞেস করলে সে বলল, আদ্রিত ছাদের দিকে গেছে। আখি হাঁটা ধরল সেদিকে। ছাদের দরজা খুলতেই এক সাইড থেকে কেমন একটা শব্দ আসল, যেন কেউ পালিয়ে গেল। আখি হুটহাট সেদিকটায় গেল কিন্তু কেউ নেই। আখি খানিকটা চিন্তিত হল। আদ্রিত তখন পাশে এলো। আখি, তুমি এখানে? এখানে কেউ ছিল মনে হচ্ছে, যেমন আমি আসতেই পালিয়ে গেল। আরে, কে থাকবে এখানে? আমি এত সময় ধরে এখানে আছি, কাউকে তো দেখলাম না। হয়তোবা কোনো বিড়াল হবে দরজা খোলার শব্দ পেয়ে পালিয়েছে। আদ্রিত এর কথা কেমন হজম হল না আখির। সন্দেহপ্রবণ দৃষ্টিতে জিজ্ঞেস করল, আপনি কি করছেন এখানে? ভালো লাগছিল না, তাই একটু ফ্রেশ বাতাস নিতে আসছিলাম। আখির কেমন জানি খটকা লাগল, ভাবনায় মশগুল হয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিত তার ধ্যান ভঙ্গ করল। আখি, কি হয়েছে? কিছু না, কেবিনে চলুন। অনেক রাত হয়েছে, আর এই অবস্থায় এরকম বাহিরে ঘোরা উচিত না। অনেক চিন্তা হয় বুঝি তোমার আমাকে নিয়ে? আপনার খেয়াল করা আমার দায়িত্ব, তাই করি। শুধু কি দায়িত্ব? আপনি আসবেন, নাকি আমি চলে যাব? আচ্ছা, আসছি সাহেবা। চলুন। আদ্রিত কেবিনে এসে ঘুমিয়ে পড়ল, কিন্তু আখি ঘুমোয় না। সে আজ তদারকিতে ব্যস্ত। সিসিটিভি ফুটেজগুলো চেক করল, এখন অবধি ঠিক আছে। রাত 3টা, আখি আবার ফুটেজ চেক করতে গেল। সবগুলো সিসিটিভি চলছে, কিন্তু হঠাৎ সবগুলো মনিটর বন্ধ হয়ে গেল আখির সামনেই। আখির সন্দেহ প্রবল হল। সে হাসপাতালের গার্ডদের সাথে একটা পরিকল্পনা করল। আদৃশকেও ফোন করা শেষ, এখন শুধু অপেক্ষা। রাত অনেক গভীর, চাঁদের আলো কেবিনের ঘরের জানালা দিয়ে মৃদু ছড়িয়ে পড়ছে। কক্ষটা শূন্য, স্থির, শুধু বাতাসের হালকা ফিসফিস শোনা যায়। আখির শরীরে এক ধরনের সতর্কতা জেগে উঠল। নিঃশব্দে উঠে সে কক্ষের এক কোণে রাখা মাঝারি একটা ছুরি হাতে তুলে নিল। তার নিঃশ্বাস নিয়ন্ত্রিত, হৃদস্পন্দন বেড়ে গেছে, যেন বায়ুতে একটা অদৃশ্য শত্রুর উপস্থিতি বোধ করছে। 4জন মুখোশধারী পুরুষ, গা কালো কাপড়ে ঢেকে, ধীরে ধীরে ধীর পায়ে কেবিনের দরজার দিকে এগিয়ে আসছে। তাদের চোখে যেন গাঢ় অন্ধকার। তারা এসেছে এক একাগ্র উদ্দেশ্য নিয়ে, লাশ চুরি। আখি চুপি চুপি দরজার কাছে গিয়ে দাঁড়াল। সে জানে, এক ভুল পা তাদের সমস্ত পরিকল্পনা বিফল করতে পারে। দরজার কাছের পেছনে তাকিয়ে সে তাদের আচরণ পর্যবেক্ষণ করতে লাগল। একজন ফাঁকা হাত দিয়ে দরজা খুলল, অন্যরা ভিতরে প্রবেশ করল। আখি তাদের ভিতরে ঢুকে পড়ার মুহূর্তের অপেক্ষা করছে। লাশগুলো আরেক ঘরে রাখা, আখি তৎক্ষণাৎ সবগুলো সরিয়ে নিয়েছিল। হঠাৎ লিডার স্পষ্ট আওয়াজে নির্দেশ দিল, দ্রুত করো, সময় নেই। লাশগুলো নিয়ে বেরিয়ে আসতে হবে। তাদের হাতে ছিল ধারালো ছুরি, লাঠি এবং অন্যান্য অস্ত্র। আখি দমবন্ধ করে একবার গভীর নিঃশ্বাস নিল, এবার ঠিক সামনে এসে দাঁড়াল। সাথে গার্ডেরা, আদৃশ্য আছে সাথে, চারিদিক থেকে তাদের ঘেরাও করল। তারপর তারা ঝাঁপ দিল তাদের দিকে। আদৃশকে সে আগাম বার্তা দিয়েছিল, তাই তার আসতে দেরি হয়নি। প্রথমে একটা মারামারি শুরু হল। আখির চোখে পড়ল, কিভাবে একেকজন আক্রমণ করছে, একেকজন একেকভাবে প্রতিরোধ করছে। ছুরির লড়াই, হাতাহাতি, চিৎকার চেঁচামেচি, সব মিলিয়ে এক মহাবিপ্লবের মতো। লোকগুলোকে কোনোভাবেই পাকড়াও করা যাচ্ছে না। তারা যথেষ্ট বলিষ্ঠ আর লড়াইয়ে পটু, যে কোনো মূল্যেই যেন তারা পালাবেই। থামানো যাচ্ছে না তাদের। লোকগুলো অনেক আগেই হাসপাতালের সকল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিল। অন্ধকার চারিদিকে। একজন কনস্টেবল বিদ্যুৎ সংযোগ দিল, তবে তাতে লাভ হচ্ছে না তেমন।
আদৃশ গুলি চালাতে পারবে না, কারণ হাসপাতালে অনেক রোগী, এটা তাদের জন্য বিপজ্জনক হতে পারে। তারা যেভাবেই পারছে ওদের কাবু করতে চাইছে। আখি এদিকে একজনকে পিঠ বরাবর ছুরি বসাল, অতঃপর তা বার করেই তার উরুতে বসালো আবার ছুরিটা। লোকটা মাটিতে পড়ে সাথে সাথে কাতরাতে শুরু করল, তারপর অচেতন হয়ে গেল। আখি তাকে বেঁধে দিল। সাথে সাথে তখনই একজন তার উপর ছুরিঘাত করতে আসলো, তার হাত পাকড়াও করল কেউ একজন। আখি মাথা উঁচিয়ে দেখল আদৃত। চোখ দিয়ে যেন আগুন বেরুচ্ছে তার। আদৃত এক ঘুষিতে বেশ দূরে ফেলল তাকে, তারপর এগিয়ে গিয়ে মারতে লাগল। তার হাতের ক্ষত দিয়ে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে সে পুরুষের কোনো ভ্রুক্ষেপ নেই, সে মারতেই ব্যস্ত। আদৃতকে এত রাগে কখনো দেখেনি আখি, ও যথেষ্ট শান্ত আর শান্তিপ্রিয়। আদৃত এর ঘুষিগুলো এত প্রখর ছিল যে 4 ঘুষিতেই ব্যক্তিটি অজ্ঞান। এরপরও আদৃত মারছে, আখি গিয়ে ওকে আটকাল। এদিকে একজনকে আদৃশ পাকড়াও করলেও আরেকজন পালাতে সক্ষম হল। 3 জনকে হাতে নাতে ধরতে পারল ওরা। আদৃত এর হাত দিয়ে রক্ত ঝরছে, আখি ক্ষত স্থান দেখতে ব্যস্ত। রাগও হচ্ছে ওর, তবে কিছু বলছে না। আদৃত নীরব হয়ে বসে আছে, তবে রাগে যেন ফুলছে। অবশেষে নীরবতা ত্যাগ করে বলল, কতবার বলবো আখি তোমাকে এসবে না জড়াতে? আজ আমি না আসলো কি হতো বুঝতে পারছো তুমি? পুলিশকে পুলিশের কাজ করতে দিলেই তো পারো। কি হতো আর? মরে পড়ে থাকতাম, তাহলে কি হতো? আপনাকে অত হিরো হয়ে বাঁচাতে আসতে কে বলছে? ভায়োলেন্ট হিরো উনি, ধুমধাম পিটাইতেছিলেন। হাত দিয়ে রক্ত ঝরছে, তার কোনো খোঁজ নেই। ভরা ঘা আবার জাগাই তুলছেন। হাত সরিয়ে নিয়ে বলল আদৃত, বেশ করেছি, এত দরদ দেখিয়ে তবে আসছো কেন আমার হাতে ব্যান্ডেজ করতে? রক্ত ঝরলে আমার ঝরবে, তোমার কি? আখি দাঁত চেপে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, তার দিকে রাগ তার চোখেও স্পষ্ট। তবে মুখে কিছু বলল না। হাতটা টেনে এনে ব্যান্ডেজ পুরো করল, অতঃপর উঠে চলে গেল। পরদিন সকালে আদৃতকে বাসায় আনা হল। আখি আদৃত এর সাথে কথা বলতে নারাজ। যথারীতি অবহেলা করছে। এদিকে প্রেমিক হৃদয় ছাড়খাড়, বারবার তাকে চোখে হারাচ্ছে। সকাল গড়িয়ে দুপুর হল, আখির খোঁজ নাই। না, সে কিন্তু বাসায় ফিরেছে, তার সব কাপড়চোপড় তো আদৃত এর কাবার্ডেই, সব জিনিস ঠিকঠাক, কিন্তু সে গেল কোথায়? এদিকে আখি বসে আছে তার ভাইয়ের ধারে। আখি লক্ষ্মী বোন, আমার হেল্প কর। ভাইয়া, তোর মাথা ঠিক আছে? তুই যথারীতি প্লে বয়, ডাক্তারি প্রফেশনকে বদনাম করে দিয়েছিস তোর এই ক্যারেক্টার দিয়ে। কিন্তু সারাহ মেয়ে তোর ওই বস্তাপচা গার্লফ্রেন্ডগুলোর মতো না, বাচ্চা মেয়েটাকে শান্তিতে বাঁচতে দে। আখি, তুই আমার বোন হয়ে আমায় এমন ভাবিস? তুই এমন ভাবলে বাকি মেয়েগুলো তো আমায় বাজে ভাববেই। ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, সিচুয়েশনশিপ, ফ্রেন্ডস উইথ বেনিফিট, কমপ্লিকেটেড, ওয়ান সাইডেড, টকিং স্টেজ, সবকিছু তো এক না। আর আমি কিন্তু ওর সাথে সত্যিকারের রিলেশনশিপ করতে চাই, যা তুই ছাড়া সম্ভব নয়। দাঁত কেলিয়ে শেষের লাইনটা বলল রুদ্রিক। দেখ ভাইয়া, সময় আছে, শুধরে যা। নইলে আমি সবকিছু বাবাকে বলে দিব। ওর কাছ থেকে দূরে থাকবি বলে দিলাম। কি বলতেছিস ভূতনি? কি? এখনই বাবাকে কল করে বলছি সব। রুদ্রিক আখির হাত থেকে ফোন কেড়ে নিল। লক্ষ্মী বোনটি, আমার পাপাকে বলিস না, পাপা তোকে যতটা না আদর করে ততটাই ভেজে আমার উপর খ্যাপার জন্য বসে থাকে। আখি তার ফোন টান দিয়ে নিয়ে বলল, এক শর্তে তোকে ছাড় দিব, ফুচকা খাওয়াতে নিয়ে চল। আচ্ছা চল। আখি রুদ্রিকের সংলাপগুলো না শুনলেও তাদের খুনসুটি দেখে আফসোস হল সারাহের। পরিবার বলতে হয়তো এমনই হয় যা তার কাছে নেই। আখি দেখতে পেল তাকে, ছুটে গেল তার পাশে। আরে সারাহ, ভালো আছো? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন আপু?
হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো। তা চলো আমাদের সাথে ফুচকা খেয়ে আসবে। না আপু, আপনারা যান, সমস্যা নেই। দ্বিধাবোধ নিয়ে বলল সারাহ। কি, ফুচকা পছন্দ না? এমনটা নয়, তবে এটা তো আপনাদের ফ্যামিলি টাইম। আরে বলে কি মেয়েটা, তুমি আমাদের পরিবারের বাহিরের কেউ, এমন চিন্তা আমাদের নিয়ে এনো না কখনো। তুমি ভাবতেও পারো না আমাদের পরিবারের চিন্তাধারা কেমন। চলো এবার আর আমতা আমতা না করে। সারাহ মিটমিট করে হাসল এবার। আচ্ছা আপু, আমি রেডি হয়ে আসছি। সারাহ রেডি হতে চলে গেল। রুদ্রিক ওর দিকে তাকিয়ে মুচকি হাসছে, এবার বলল আখিকে, যাক এবার একটু সুযোগ পাওয়া যাবে তাহলে। বেশি ট্যারিবেরি করলে না ভাইয়া, তোকে কেস খাওয়াতে বাকি রাখব না। রুদ্রিক আর কিছু না বলে ভ্রু কুঁচকে মুখ বাঁকিয়ে তাকালো আখির দিকে। আখি তাচ্ছিল্যের ভাব নিল। তিনজনই বেরিয়ে পড়ল বাসা থেকে। তখন আদৃত ঢুকছিল তাদের বাসায়, সামনেই পেল তাদের। আখি, কখন থেকে ফোন করছি, কোনো খেয়াল আছে তোমার? আখি তার ফোন চেক করল, অতঃপর বলল, সরি আমি খেয়াল করিনি, ফোন মিউট করা ছিল। আরে ভাই আদৃত, কি সারাদিন আখি আখি করিস? পাওয়াই যায় না তোকে। চল আমরা ফুচকা খেতে যাচ্ছি। উনি খান নাকি ফুচকা যে আসবেন আমাদের সাথে? তাছাড়া উনার আড্ডা আসর পছন্দ নয়, আমরাই যাই। বুঝলাম না, তোমার বড্ড অসুবিধা হচ্ছে আমার যাওয়া নিয়ে? বাহ, আপনি কখন থেকে এসবে আগ্রহ দেখাতে লাগলেন? জীবনে কত কিছুই তো বদলে গেছে আখি, সবকিছু তো সবসময় একরকম থাকে না। তোরা সব কথায় তর্কাতর্কি লাগিস কেন বুঝি না, চল তো। আদৃশ ছুঁড়ে ফেলল কিছু ফাইল, ফ্লোরে সবগুলো ইয়াজলিনের পায়ে গিয়ে ঠেকল। কফি হাতে প্রবেশ করছিল তখন সে আদৃশের কক্ষে। উৎসুকভাবে প্রশ্ন করল সে, কি হয়েছে আপনার? এত বিরক্ত যে? আদৃশ খানিকটা রাগ নিয়ে তাকালো ইয়াজলিনের পানে। তুমি আমার অনুমতি ছাড়া এখানে কি করছো? এত সময় ধরে কাজ করছেন তাই ভাবলাম একটু কফি নিয়ে আসি। তাই বলে ম্যানার ভুলে যাবে, নক করে আসতে পারোনি? মির্জা হাউজ নিয়ে তো তুমি অনেক ট্রেনিং করে আসছো, এই তোমার ট্রেনিং? ইয়াজলিন ইতস্তত বোধ করল, হকচকিয়ে বলল, ক্ষমা করে দিন, আসলো আমি অতটা ভাবি না। নেক্সট টাইম যাতে আর বলতে হয় না। নাও গেট আউট। ইয়াজলিন কফিটা রেখে চলে গেল। ও জীবনেও এতটা অপমানবোধ করেনি। কিন্তু আদৃশের কথায় অপমানবোধটা যে বেশিই আসল। চোখ ছলছল করে উঠল তার। আশরাফ খান এইমাত্র শুনতে পেলেন গতকালকে ওই অজ্ঞাত লোকদের ধরাতে আখি সাহায্য করেছিল। সবকিছুতেই ও জড়িত ছিল। কথাটা উনার মনে আতঙ্ক সৃষ্টি করল। উনি বিড়বিড় করে বললেন, না, আখিকে নিয়ে আমি আর কোনো রিস্ক নিব না। আমার মেয়ে, আমি জানি ও এসবের সামনে থাকলে এসব থেকে কখনোই দূরে থাকতে পারবে না। ওকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতেই হবে। সন্ধ্যা নেমেছে শহরে, নরম আলোয় শহরটা রূপকথার মতো লাগছে। ট্রাফিক একটু কম, বাতাসে গরমের ছোঁয়া থাকলেও কারো মন খারাপ করার মতো নয়। কারণ আজকের সন্ধ্যার পরিকল্পনা বেশ জমজমাট, ফুচকা পার্টি। গাড়ির স্টিয়ারিংয়ে বসে আছে আদৃত। পিছনের সিটে আখি, মুখ গম্ভীর, চোখ জানালার বাইরে। রোদের শেষ আলো গালে পড়ে এক ধরনের শান্ত সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। আখির সাথে বসেছে সারাহ, দুজনেই চুপচাপ, তবে রুদ্রিকের মুখে একটা কৌতুকপ্রিয় ভাব স্পষ্ট। গাড়ি চলতে শুরু করল। আদৃত গাড়ি চালাচ্ছিল, কিন্তু মন যেন পুরোপুরি স্টিয়ারিংয়ে ছিল না। সে মাঝে মাঝে সামনের আয়নায় চোখ ফেরাচ্ছিল, সেই আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছিল আখির মুখ। চুপচাপ বসে আছে, কিন্তু চোখে কি এক গভীর ভাব। সেইভাবেই যেন বারবার টানছে আদৃতকে, এবং প্রতিবার আয়নায় আখির চোখ পড়লেই সে নিজেকে সামলে নিচ্ছিল। কখনো ঠোঁট কাঁপে কিছু বলার জন্য, কিন্তু বলা হয়ে ওঠে না।
রুদ্রিক বিষয়টা অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছিল, অবশেষে বলেই ফেলল বিরক্ত গলায়। হেলো। আয়নার প্রেমে পড়ছিস নাকি? রুদ্রিক চিৎকার করে উঠল। তুই যদি প্রেমেই পড়তে থাকিস আয়নার সঙ্গে, এক্সিডেন্ট করতে দেরি হবে না ভাই। নেমে আয়, আমি চালাই। আদ্রিত বিরক্ত হলেও মুখে কিছু বলল না, শুধু চুপচাপ সিট বদলে নিল। রুদ্রিক স্টিয়ারিং হাতে নিয়েই বলল, বাঁচা গেল। এখন অন্তত আয়নার থেকে চোখ ফেরাতে হবে না। সারাহ মুচকি হেসে জানালার বাইরে মুখ ঘুরিয়ে নিল। আখি আরও চোখে দেখছে আদ্রিতকে। আদ্রিত যেন লজ্জায় পড়ছে, কি বলবে বুঝতেছে না। আখি ঠোঁটের কোণে সামান্য হাসি চাপল। আদ্রিত রুদ্রিকের দিকে তাকিয়ে বলল, তোর গাড়ি চালানো মানে ২০ মিনিটের রাস্তা ৪০ মিনিটে পৌঁছানো নয়, বলে দিলাম। রুদ্রিক চোয়াল শক্ত করে বলে, আমি গতি আর স্টাইল দুটোই ম্যানেজ করতে পারি ভাই। তোকে চিনিয়ে দেব এখন। সবাই একটা ছোট পার্কের পাশে ফুচকার দোকানে দাঁড়াল। বিক্রেতার গ্লাসে ভরে থাকা টকজলের মধ্যে হাত ডুবিয়ে ফুচকা বানানোর দৃশ্য যে কারো ক্ষুধা বাড়িয়ে দিতে পারে। আখি চুপচাপ, তবে সারাহ বেশ খুশি। রুদ্রিক তার সামনে দাঁড়িয়ে ফুচকার অর্ডার দিচ্ছে, মাঝে মাঝে সারাহের দিকে তাকাচ্ছে। আখি একদিকে দাঁড়িয়ে, আদ্রিত আস্তে পাশে আসল। আখি কিছু বলল না, ফোন টিপতে ব্যস্ত সে। তখন আদ্রিত তার মনোভাব ব্যক্ত করল, তোমাকে এমন চুপচাপ দেখলে ভালো লাগে না আখি। আগে কত চঞ্চল ছিলে, এখন কেমন যেন শান্ত হয়ে গেছ। আমি ঠিকই আছি, আখি কখনো চেঞ্জ হয়নি আর হবেও না। বুঝলাম। আদ্রিত আর কিছু না বলে আখির দিকে একগুচ্ছ রেশমি চুড়ি এগিয়ে দিল। আখি চুড়িগুলো দেখেই ঠোঁটে আলতো হাসি ফুটাল। অতঃপর শান্ত নয়নে তাকালো তার পানে। এগুলো কখন আনলেন? এই তো নিয়ে আসলাম। পাশেই একজন চুড়ির দোকান নিয়ে বসেছে। মেরুন রঙের এই চুড়িগুলো বড্ড হাতে। বুঝলাম না, আজকাল মেয়ে মানুষের আকর্ষণ নিয়ে বড্ড মাথা ঘামাচ্ছেন। এসবে তো কখনো কোনো আকর্ষণ ছিল না। তোমার প্রতি আকর্ষণটা আমাকে বদলাতে বাধ্য করেছে প্রিয়সী। আচমকা আদ্রিত এর এমন বাক্য দ্বিধাগ্রস্ত করল আখিকে। আখি চোখ নামিয়ে হাত এগিয়ে চুড়িগুলো আনতে চাইলে আদ্রিত তা তার হাতে দিল না। দিন, আমি পরিয়ে দিই তোমাকে। আদ্রিত এর ব্যাকুল আগ্রহ অস্বীকার করতে পারল না আখি আর। ওকে দিন। আদ্রিত মুচকি হাসল, অতঃপর আখির হাতে চুড়ি পরাতে মগ্ন হল। আদ্রিত চুড়ি পরিয়ে দিচ্ছে, এদিকে আখি অপলকে তাকিয়ে দেখছে তাকে। রুদ্রিক তাদের এমন মুহূর্ত হাতছাড়া করতে চাইল না, তাড়াতাড়ি ফোন বের করে ক্যাপচার করল। সারাহ লক্ষ্য করল উক্ত বিষয়ে। আগ্রহ থেকে বলে বসল, উনাদের একসাথে অনেক সুন্দর মানায়। লাভ বার্ডস। ওরা টম এন্ড জেরি। এমন মুহূর্ত খুবই দুর্লভ, তাই আমিও হাতছাড়া করলাম না। একদমই ঠিক করেছেন। সারাহ হেসে চোখ সরাল রুদ্রিকের উপর থেকে, তখন রুদ্রিক লক্ষ্য করল তার পানে। সারাহ হাসলেই তার গালে টোল পড়ে। সেই টোলটা নজরে যেতেই যেন রুদ্রিকের মনটা মোচড় দিয়ে গেল। যেন এখনই বেরিয়ে আসবে এই রমণীর প্রেমে পাগল হয়ে। বেশ দূর একটা বিল্ডিং থেকে হুডিওয়ালা কেউ একজন দূরবীন দিয়ে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করল। অতঃপর ফোন বার করে কাউকে কল করল। এদিকে চুড়ি পরানো শেষে আদ্রিত তাকালো আখির দিকে, চোখে চোখ পড়তেই আখি চোখ সরিয়ে নিল। উহু উহু। রুদ্রিকের গলা হেঁকানিতে দুজন স্বাভাবিক হয়ে একে অপর থেকে দূর হয়ে দাঁড়াল। আপনাদের প্রেম গুঞ্জনের গরমে শহরের বাজে অবস্থা হতে পারে, জিনিসটা মাথায় রাখা উচিত আপনাদের। এমনিতেই গরমে বাঁচি না। বড্ড পাজি হয়েছিস ভাইয়া তুই। বলেই আখি রুদ্রিকের পেটে বড় করে চিমটি কাটল। মা গো, রাক্ষসী কোথাকার। বেশ করেছি। আখি হেসে পাশ কাটিয়ে চলে গেল।
রুদ্রিক আদ্রিতকে উদ্দেশ্য করে বলল, ভাই তোর কপালে দুঃখ আছে। আদ্রিত আলতো হেসে জবাব দিল, আমি এই দুঃখের অপেক্ষা না জানি সে কবে থেকেই করছি। ফুচকা খাওয়া শেষে সবাই মিলে গেল একটা শপিং মলে। ভেতরে ঢুকে সবাই আলাদা হয়ে গেল। সারাহ গেল এক্সেসরিজ সেকশনে, রুদ্রিক গেমিং জোনে। আখি হঠাৎ একবার ফোন চেক করে বলল, ওহ, আমি আমার ফোন গাড়িতে রেখে আসছি, আমি নিয়ে আসি। আখি নেমে গেল মলের পার্কিংয়ে রাখা গাড়ির দিকে। অন্যদিকে আদ্রিত এর কল আসলো। মলের ভিতর নেটওয়ার্ক প্রবলেম করছিল, তাই ও বাইরে চলে আসলো। হঠাৎ করে গাড়ির পাশ দিয়ে একটা বেপরোয়া ট্রাক আসতে দেখে থমকে গেল। কারের দরজা খোলা, আখি তো গাড়িতেই গেছিল। আদ্রিত কিছু বোঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে ট্রাকটা প্রচণ্ড শব্দে আখিদের গাড়িতে ধাক্কা মারল। গাড়ি দুমড়ে মুচড়ে গেল সামনের দিকে, একপাশে হেলে পড়ল। শোরগোল ছড়িয়ে পড়ল চারপাশে। আদ্রিত এক ছুটে দৌড়ে গেল গাড়ির দিকে। আখি, এই আখি। তার চোখ যেন রক্তাভ, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। গ্লাসের ভিতর দিয়ে শুধু আখি ওড়নার একপাশ দেখা যাচ্ছে। বাকি কিছুই বোঝার উপায় নেই। আদ্রিত পাগল, প্রায় বুঝতে পারছে না কি করবে। সে গাড়ির দরজায় পাগলের মতো ঘুষি মারতে লাগল, হাত কেটে রক্ত ঝরছে আবারও। দরজা খুলো, প্লিজ, 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 আখি। হঠাৎই পিছন থেকে আখির কণ্ঠ, স্যার আদ্রিত, আমি এখানে। আদ্রিত ঘুরে তাকাল। আখি ঠিক পিছনেই দাঁড়িয়ে, সেলফোন হাতে, মুখটা সাদা, ভীত। এক মুহূর্ত সময় যেন থমকে গেল। আদ্রিত তোড়াক করে এগিয়ে গিয়ে আখিকে একটা শক্ত আলিঙ্গনে জড়িয়ে ধরল। তার কণ্ঠ কাঁপছে, তুমি তুমি ঠিক আছো? আমি ভেবেছিলাম। আমি তো না। তুমি ঠিক আছো? আখি অবাক। আদ্রিত কি তাকে সত্যিই এত ভালোবাসে? আদ্রিত অনেকটা লম্বা, আখিকে জড়িয়ে ধরায় তার মাথা ঠিক আদ্রিত এর বুক বরাবর ঠেকল। আদ্রিতের হৃৎপিণ্ড খুবই দ্রুত চলছে, যেন কিছু হারানোর ভয় তা অশান্ত হয়ে উঠেছে। আখি এবার আর তাকে চাইলেও অবহেলা করতে পারল না। উভয় হাতে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল, আমি ঠিক আছি স্যার আদ্রিত। গতকালকে ধরা তিনজনকে ধুম পিটানো হয়েছে, যথাসম্ভব সব প্রচেষ্টা করা হয়েছে। কিন্তু তাদের মুখ থেকে কিছু স্বীকার করানো যায়নি। আদ্রিশের মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এইমাত্র খবর আসলো নিউজে যে লাশগুলো চুরি হচ্ছে সেই লাশগুলো আবারও পাওয়া গেছে, কিন্তু শরীরের গুরুত্বপূর্ণ অংশগুলো ছাড়া। পুলিশ জনসাধারণের কাছ থেকে উক্ত জিনিস লুকোচ্ছে, কিন্তু কেন? লাশগুলোর ছবি সহিত নিউজটা ছড়ানো হয়েছে, আর ছবিগুলো আদ্রিশের টিম দিয়ে তোলা। কথাটা শোনা মাত্রই তাওহিদ মির্জা হুটহাট আদ্রিশকে ডেকে পাঠালেন। গাড়ির সামনে দাঁড়িয়ে আছে সবাই, আখি, আদ্রিত, সারাহ, রুদ্রিক। আশপাশে ভিড়, পুলিশ আসছে, রিপোর্ট হচ্ছে। আদ্রিত আখির পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে বলল, আজ থেকে তোমার সাথে গার্ড থাকবে, আমি অলরেডি নিয়োগের ব্যবস্থা করেছি। হোয়াট? কিন্তু কেন? সেটা তুমি বুঝবে না, বাট কাল থেকে তোমার সাথে দুজন গার্ড থাকবে। নো ওয়ে। পাপা কোনোভাবেই আমার সাথে গার্ড দিতে পারেনি। আর আপনি পারবেন, এমনটা ভাবলেন কি করে? আমি ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করি। সুতরাং আমি আপনার কথা শুনতে বাধ্য নই।